সূর্যের মতো দীপ্তিমান হতে গেলে সূর্যের মতোই আমাদেরকে পড়তে হবে। কথাটার মধ্যেই কিন্তু একটা বাস্তবতা লুকিয়ে থাকে। আমরা আজ আমাদের জীবনে যেমন ভাবে পরিশ্রম করব, ঠিক তেমন আমরা ফল ভবিষ্যতে পাবো। আমাদের যদি কর্মে কোনো ত্রুটি থাকে, আমাদের ফলও কিন্তু ত্রুটিপূর্ণ হবে। সবসময় নিষ্ঠাবান হয়ে কর্ম করতে হয়। আমরা বিভিন্ন মনীষীদের বাণী, বিভিন্ন মনীষীদের আত্মজীবনী, বিভিন্ন মনীষীদের আদর্শগুলোকে দেখেছি। তারা মহান হয়েছে শুধুমাত্র কর্মের ওপর নির্ভর করে। আমাদেরকেও কিন্তু কর্মের ওপর নির্ভর করতে হবে। আজকে ক্লাস 12-এর সেমিস্টার 3-তে যে একটা ভার্স আছে, অর্থাৎ গল্প আছে, সেই গল্পটা আমরা পড়তে চলেছি। ইতিমধ্যে আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড কমপ্লিট করে ফেলেছি। সেকেন্ড গল্প আমাদের জন্য ওয়েট করছে, স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। এই গল্পটা হলো একটা আত্মজীবনী। ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখো। একটা তথ্য কিন্তু বাদ যাবে না, বাদ গেলেই কিন্তু এমসিকিউতে তোমার প্রবলেম হবে। তুমি থার্ড সেমিস্টার এমসিকিউ দেবে, তাই অবশ্যই তোমাকে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। একটা লাইনও কিন্তু মিস করা যাবে না। আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে এক্সপ্লেন করে দিচ্ছি, প্রত্যেকটা লাইনের বাংলা দিচ্ছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ করবে না। দেখো, গল্পটা জানতে হলে যে তথ্যগুলো আমাদের প্রয়োজন, যেগুলো বইয়ের মধ্যে নেই, এক্সট্রা জানতে হবে, সেটা কিন্তু মন দিয়ে দেখে নাও। এমসিকিউর জন্য আমরা কিন্তু কমপ্লিটলি রেডি থাকবো, তাই আমাদেরকে এই তথ্যগুলো অবশ্যই জানতে হবে। দেখো, অ্যাবাউট দ্য অথার, আমরা প্রথমে অথার সম্পর্কে ভালোভাবে জেনে নিই। তোমাদের বইতে টেক্সটে অথার সম্পর্কে তথ্য দেওয়া আছে, তোমরা পড়বে। যে তথ্যগুলো এমসিকিউর জন্য প্রয়োজন সেটা আমি ভালো করে হাইলাইট করে দিচ্ছি, একটু মনে রাখবে, খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। দেখো, প্রথম ওয়ান, অ্যারোস্পেস সায়েন্টিস্ট। অ্যারোস্পেস সায়েন্টিস্টের বাংলা কি? মহাকাশ বিজ্ঞানী। এপিজে আব্দুল কালাম ছিলেন কে? একজন মহাকাশ বিজ্ঞানী। ব্যাস, প্রথম তথ্য আমরা পেয়ে গেলাম। সেকেন্ড কি বলেছে দেখো, রাইটার, একাধারে তিনি ছিলেন একজন লেখক। ব্যাস। নেক্সট, নাম্বার 3, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ভারতবর্ষের মিসাইল ম্যান বলা হয় এপিজে আব্দুল কালামকে, জেনে নিলাম। নেক্সট, নাম্বার 4, 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম। নেক্সট, নাম্বার 5, ফাদার। আব্দুল কালামের বাবার নাম ছিল কি? যে জৈনুল আবেদিন মারাকায়ার। জৈনুল আবেদিন মারাকায়ার। প্রত্যেকটা স্পেলিং খেয়াল করবে, এমসিকিউর জন্য কিন্তু স্পেলিংটাও খুব বেশি জরুরি। ব্যাস। নাম্বার 6, মাদার, মায়ের নাম কি? আসিয়া আম্মা। এপিজে আব্দুল কালামের মায়ের নাম ছিল আসিয়া আম্মা। নেক্সট, নাম্বার 7, এই নাম্বার 7টা ভালো করে খেয়াল রাখবে স্পেলিং সমেত, যে এপিজে আব্দুল কালাম এর পুরো নাম কি? ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম, আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। ভালো করে বানানটা খেয়াল রাখবে, আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। ব্যাস। নেক্সট ইম্পর্টেন্ট তথ্য, টাইপ। এই যে গল্পটা আমরা পড়তে চলেছি স্ট্রং রুটস, এই স্ট্রং রুটস কোন ধরনের গল্প? আমরা কি মনে রাখবো? অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফির বাংলা কি? আত্মজীবনী। আত্মজীবনী। এই আত্মজীবনী কি? একজন ব্যক্তি যখন নিজের জীবনী নিজেই লেখে, সেখানে ফার্স্ট পারসন ন্যারেশন থাকে, তাকে আমরা আত্মজীবনী বলবো। তাহলে আমাদের স্ট্রং রুটস নামক গল্পটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফিটার নাম কি? অটোবায়োগ্রাফিটার নাম হলো উইংস অফ ফায়ার। এটাকে তোমরা সোর্স হিসাবেও মনে রাখবে। সোর্স, যদি প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য স্টোরি স্ট্রং রুটস, তখন কিন্তু কি লিখবে? উইংস অফ ফায়ার। নেক্সট, এটা পাবলিকেশন, অর্থাৎ পাবলিশড হয়েছিল কখন, প্রকাশিত হয়েছিল কখন? 1999 সালটা ভালো করে মনে রাখবে, 1999 সাল। থিমস, কি কি বিষয়বস্তু আছে এই গল্পটার মধ্যে? এই গল্পটার মধ্যে যে থিমস গুলো রয়েছে সেটা হচ্ছে 3টা। প্রথম থিমস দেখো কি লেখা আছে, চাইল্ডহুড ব্যাকগ্রাউন্ড, শৈশবের পটভূমি। আমাদের শৈশব বিভিন্ন ধারায় প্রবর্তিত হয়ে এসেছে। আমাদের বাবা মা আমাদেরকে ওই নীল সাদা বিল্ডিংটা দেখিয়ে বলেছেন যে এটা বিদ্যালয়, এখানে গেলে শিক্ষা লাভ করা যায়, এখানে
চরিত্রবান হওয়া যায়, এখানে শিক্ষা অর্জন করে সমাজে মাথা উঁচু করে হাঁটা যায়, এই শিক্ষাটা দিয়েছে আমাদের বাবা মা। ওই শিক্ষাটাই হলো আমাদের শৈশবের শুরু। এখানে কি বলেছে, চাইল্ডহুড ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এপিজে আব্দুল কালামের শৈশবের পটভূমি আমরা দেখতে পাবো। নেক্সট 2 নম্বর থিম কি, রিলিভেন্স অফ প্রেয়ার অ্যান্ড সাফারিং। রিলিভেন্স অফ প্রেয়ার অ্যান্ড সাফারিং, রিলিভেন্স মানে কি, প্রাসঙ্গিকতা, প্রার্থনা এবং কষ্টের প্রাসঙ্গিকতা। আমরা প্রার্থনা করি, কিন্তু প্রার্থনার সেই মানে আদৌ কি প্রাসঙ্গিকতা কিছু জানি? কেন করি, কি জন্য করি, সেটা কি কাজে লাগে, আমরা কি আদৌ জানি? আমরা একটা বিশ্বাস নিয়ে প্রার্থনা করতে শুরু করি, তার প্রাসঙ্গিকতা এখানে বলা আছে। সাফারিং, কষ্ট, আজ হঠাৎ করে পায়ের মধ্যে ব্যথা লাগলো, আমরা সেই ব্যথায় কাতরাতে শুরু করি, এই যে কষ্টটা, এই কষ্টটারও কিন্তু একটা প্রাসঙ্গিকতা আছে, এটাও কিন্তু এই গল্পের মধ্যে প্রকট করা আছে। তার রিলিভেন্স অফ প্রেয়ার অ্যান্ড সাফারিং। নেক্সট নাম্বার 3, ইম্প্যাক্ট অফ হিজ ফাদার অফ কালামস ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই কালামের জগৎটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই দুটো প্রযুক্তি মানে এই দুটো জায়গার ক্ষেত্রে, দুটো ফিল্ডের ক্ষেত্রে তার বাবার যে ভূমিকা, অর্থাৎ জৈনুল আবেদিন মারাকায়ার এর ভূমিকা, এই ভূমিকাও কিন্তু কালামের জীবনে রয়েছে, সেটাও কিন্তু গল্পের পার্ট ওয়াইজ থার্ড পোর্শন অর্থাৎ শেষ ভাগে আমরা জানতে পারবো। এই গল্পটা আমরা শেষ করব 3টা ধাপে। প্রথম ধাপে আমরা যেটা পাচ্ছি থিম অনুযায়ী চাইল্ডহুড ব্যাকগ্রাউন্ড, এটা আমরা প্রথমে জানবো। সেকেন্ড ধাপে জানবো কি রিলিভেন্স অফ প্রেয়ার অ্যান্ড সাফারিং, আর থার্ড স্টেপে আমরা জানবো কি ইম্প্যাক্ট অফ হিজ ফাদার অফ কালামস ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাই এই গল্পটা 3টা ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট করব। তোমরা অবশ্যই পার্সপেক্টিভ ইংলিশ টিচিং সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশন বেল অন করে রাখবে, যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাবে। দেখো আজকের প্রথম ক্লাস, আমরা তথ্যগুলো পেয়ে গেছি, এবার মূল গল্পে ফিরে আসা যাক। প্রত্যেকটা লাইন আমি ধরে ধরে এক্সপ্লেন করছি, তোমরা টেক্সট নিয়ে বসে পড়ো আর লাইন বাই লাইন ওয়ার্ডগুলোকে নোট ডাউন করতে শুরু করো। দেখো, I was born into a middle class Tamil family. আমি জন্মগ্রহণ করেছিলাম একটি মধ্যবিত্ত তামিল পরিবারে। এখানে ফুল স্টপ নেই, কিন্তু আমি থেমেছি জায়গাটাকে স্পষ্ট করার জন্য। I was born, আমি জন্মগ্রহণ করেছিলাম ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। ইন দা আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরম দ্বীপ শহরে। প্রত্যেকটা জায়গা মনে রাখবে, আমি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, সেটা কোথায় না রামেশ্বরম দ্বীপ শহরে। আইল্যান্ড মানে কি দ্বীপ, টাউন হচ্ছে শহর, রামেশ্বরম দ্বীপ শহরে। এটা কোথায় না ইন দা আর্স্ট হোয়াইল মাদ্রাস স্টেট। আর্স্ট হোয়াইল কথার অর্থ কি, আর্স্ট হোয়াইল কথার অর্থ হলো পূর্বকালীন। তাহলে পূর্বকালীন মাদ্রাস রাজ্যের রামেশ্বরম দ্বীপ শহরে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। কোনো মানে বই, কোনো সহায়িকা দেখার দরকার নেই, প্রত্যেকটা লাইন বুঝে নাও, তুমি নিজেই মানে করে করতে পারবে। সেকেন্ড লাইন দেখো, মাই ফাদার, আমার বাবা, জৈনুল আবেদিন, এখানে নামটা আমি অলরেডি লিখে দিয়েছি, জৈনুল আবেদিন, হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জৈনুল আবেদিন, দেখো লাইনটার মধ্যে দেখো কমা দিয়ে আছে, একে নাউন ইন অ্যাপোজিশন বলা হয়, গ্রামাটিক্যাল টার্ম অনুযায়ী নাউন ইন অ্যাপোজিশন বলা হয়, অর্থাৎ নাউনের বিশ্লেষণকে নাউনের পর কমার চিহ্ন দিয়ে বসাতে হয়। মাই ফাদার জৈনুল আবেদিন, আমার বাবা জৈনুল আবেদিন, হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন, খুব বেশি সাধারণ শিক্ষা ছিল না, খুব বেশি সাধারণ শিক্ষা ছিল না, ফর্মাল মানে সাধারণ, এডুকেশন হচ্ছে শিক্ষা, খুব বেশি সাধারণ শিক্ষা ছিল না, নর মাচ ওয়েলথ, খুব বেশি ধন সম্পদও ছিল না। ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস, ডেসপাইট মানে কি সত্ত্বেও, সত্ত্বেও কি সত্ত্বেও, দিজ ডিসঅ্যাডভান্টেজেস। এই ইংলিশের মধ্যে এটা হয়তো তোমরা অনেকেই জানো যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ 4টি আছে, THIS, THAT, THESE, THOSE, এই 4টি হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিরকম একটু বলে দিই, দিস মানে হচ্ছে কাছে একটি আছে, আমরা সেটাকে বলবো কি দিস, অর্থাৎ দিস ইজ এ হোয়াইট বোর্ড, এরকম ভাবে। তাহলে দিস আর দ্যাট হচ্ছে, দ্যাট মানে কি দূরে একটি, কাছে একটি দিস, দূরে একটি দ্যাট, কাছে অনেকগুলি দিস আর দূরে অনেকগুলি
দোজ, এই হচ্ছে চারটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে বলেছি কি দেখো, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধা সত্ত্বেও, অসুবিধাগুলো কি কি, ওই নেইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, খুব বেশি সাধারণ শিক্ষাও ছিল না, এমনকি খুব বেশি ধনসম্পদও ছিল না, এই অসুবিধাগুলো সত্ত্বেও হি পজেসড, তিনি পজেসড করেছিলেন। পজেস কথার অর্থ কি, POSSED, পজেসড হচ্ছে অধিকার করা, অধিকার করা, বা এভাবেও বলতে পারি আমরা আয়ত্ত করা, আয়ত্ত করা। তাহলে এই অসুবিধা সত্ত্বেও তিনি অধিকার করেছিলেন, আয়ত্ত করেছিলেন কি, গ্রেট ইনেট উইজডম। ইনেট কথার অর্থ কি, INNATE, ইনেট মানে সহজাত, সহজাত অর্থাৎ নিজের, ইনেট। আর উইজডম মানে তো আমরা জানি, উইজডম মানে হচ্ছে মানে জ্ঞান বলতে পারি, উইজডম মানে হচ্ছে জ্ঞান, উইজডম হচ্ছে জ্ঞান। আর এটাকে একসময় বলতে পারি, এটা যে ইনেট উইজডম একসঙ্গে বলতে পারি আত্মজ্ঞান। তাহলে এই অসুবিধা সত্ত্বেও তিনি অধিকৃত করেছিলেন, আয়ত্ত করেছিলেন কি, গ্রেট ইনেট উইজডম, মহান সহজাত আত্মজ্ঞান। আর কি, অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। জেনারসিটি মানে কি, GENEROSITY, জেনারসিটি হচ্ছে উদারতা, উদারতা, জেনারসিটি, ট্রু জেনারসিটি অফ স্পিরিট, বা এটাও বলতে পারি মাহাত্ম্য, মাহাত্ম্য। তাহলে ট্রু জেনারসিটি অফ স্পিরিট, স্পিরিট মানে কি, SPIRIT, স্পিরিট মানে হলো আত্মা, আত্মময় আকার, আত্মা। তাহলে মহান সহজাত আত্মজ্ঞান, আরেকটা খাঁটি অন্তরের মাহাত্ম্য তিনি অর্জন করেছিলেন। ভালো করে আন্ডারলাইন করে রাখবে, ডেসপাইট দিস disadvantages he possessed great innate wisdom and a true generosity of spirit. He had an ideal helpmate, তার একজন আদর্শ পত্নী ছিল। হেল্পমেট মানে কি, পত্নী। ইন মাই মাদার, আসিয়াম্মা, সেটি কে না, তিনি হলেন আমার মা আসিয়াম্মা। তাহলে প্রশ্ন আসতে পারে, হু ওয়াজ জৈনুল আবেদিনস আইডিয়াল হেল্পমেট, আমরা অ্যান্সার করব আসিয়াম্মা। ব্যাস, তাহলে তথ্যটা ভালো করে আন্ডারলাইন করে রাখবে, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। তাহলে একজন আদর্শ পত্নী ছিল আমার মা আসিয়াম্মা। আই ডু নট রিকল, আমি মনে করতে পারছি না, দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, সঠিক মানুষের সংখ্যাটা, কি মনে করতে পারছি না, সঠিক মানুষের সংখ্যাটা, সি ফেড এভরিডে, যাদেরকে তিনি প্রতিদিন খাওয়াতেন। তিনি বলতে কি, আসিয়াম্মা, অর্থাৎ এপিজে আব্দুল কালামের মা প্রতিদিন যে ব্যক্তিগুলোকে, যে মানুষগুলোকে খাওয়াতেন, সেই সংখ্যাটা কিন্তু আব্দুল কালাম মনে করতে পারছে না। তাই বলছে, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, আমি সঠিক মানুষের সংখ্যাটা মনে করতে পারছি না যাদেরকে তিনি খাওয়াতেন, বাট কিন্তু আই এম কোয়াইট সার্টেন, আমি কিছুটা নিশ্চিত, আমি কিছুটা নিশ্চিত দ্যাট যে ফার মোর আউটসাইডার্স, আরো বেশি বাইরের লোক, এট উইথ আস, আমাদের সঙ্গে খেত, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি পুট টুগেদার, আমাদের পরিবারে যতজন সদস্য ছিল তাদেরকে একত্রিত করলে যে সংখ্যাটা বেরোয়, তার চেয়েও বেশি বাইরের লোক আমাদের বাড়িতে এসে খাবার দাবার খেত, সেই সংখ্যাটা আমি মনে করতে পারছি না। প্রশ্ন এখানেও আসতে পারে, এপিজে আব্দুল কালাম কোন সংখ্যাটা মনে করতে পারছে না? আমরা উত্তর কি লিখবো, যে যাদেরকে তিনি প্রতিদিন খাওয়াতেন, এই সংখ্যাটা, অর্থাৎ লাইনটা দাগ দেবে যে আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে, বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন all the members of our family put together. My parents were widely regarded as an ideal couple. আমার বাবা মা গণ্য হতেন একজন আদর্শ দম্পতি হিসাবে। রিগার্ড মানে গণ্য হওয়া, মানুষজন আমার বাবা মাকে গণ্য করত কি হিসাবে, আদর্শ দম্পতি হিসাবে। কাপল মানে দম্পতি, আইডিয়াল মানে আদর্শ, ওয়াইডলি মানে একটা বিশ্বজোড়া অর্থাৎ নাম ডাক ছিল। তাহলে আমার বাবা মাকে মানুষজন
আদর্শ দম্পতি হিসাবে গণ্য করত। মাই মাদার্স লিনিয়েজ, লিনিয়েজ কথার অর্থ কি? LINEAGE, লিনিয়েজ কথার অর্থ হলো বংশ, বংশ। তাহলে মাই মাদার্স লিনিয়েজ, আমার মায়ের বংশ, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড কথার অর্থ কি? DISTINGUISHED, ডিস্টিংগুইশড এর বাংলা হলো স্বতন্ত্র, স্বতন্ত্র, বা এভাবেও বলতে পারি, স্বতন্ত্র বাদ দিয়েও এভাবে মনে রাখতে পারি বিশিষ্ট, বিশিষ্ট। তাহলে আমার মায়ের বংশ ছিল আরো বেশি বিশিষ্ট বা আরো বেশি স্বতন্ত্র। ওয়ান অফ হার ফোরবিয়ার্স, ফোরবিয়ার্স কথার অর্থ কি? ফোরবিয়ার্স, FOREBEARS, ফোরবিয়ার্স হচ্ছে পূর্বপুরুষ, পূর্বপুরুষ। তাহলে ওয়ান অফ হার ফোরবিয়ার্স, তার একজন পূর্বপুরুষকে, হ্যাভিং বিন বেস্টোড, বেস্টোড BESTOWED, বেস্টোড মানে অর্পণ করা, অর্পণ করা বা প্রদান করা। তাহলে মায়ের একজন পূর্বপুরুষকে অর্পণ করা হয়েছিল, দেওয়া হয়েছিল কি? দ্য টাইটেল, অর্থাৎ শিরোনাম। এতটাই বেশি বংশটা সম্ভ্রান্ত ছিল যে টাইটেল দেওয়া হয়েছিল, শিরোনাম দেওয়া হয়েছিল অফ, কি শিরোনাম? ভালো করে আন্ডারলাইন করে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বাহাদুর। কি টাইটেল দেওয়া হয়েছিল? উত্তর লিখবো আমরা বাহাদুর। তাহলে মায়ের একজন পূর্বপুরুষকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল, কাদের দ্বারা? বাই দা ব্রিটিশ, ব্রিটিশ সরকারের দ্বারা, ইংরেজ সরকারের দ্বারা। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, অনেকগুলো সন্তানের মধ্যে আমি ছিলাম একজন। এ শর্ট বয়, একটা বেটে খাটো ছেলে, উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস, আনডিস্টিংগুইশড কথার অর্থ কি? আনডিস্টিংগুইশড, আনডিস্টিংগুইশড কথার অর্থ হলো বিশেষত্বহীন, বিশেষত্বহীন। তাহলে খুব একটা বিশেষত্ব আমার মধ্যে ছিল না, আমি ছিলাম একটা বেটে খাটো ছেলে, বিশেষত্বহীন একটা বেটে খাটো ছেলে, আনডিস্টিংগুইশড লুকস। আমরা অবশ্যই দেখেছি এপিজে আব্দুল কালামকে, তাই সেটা ভাবতেই পারি, এখন রিলেট করতে পারি। তাই বলছে কি যে আই এস এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস, একটা বেটে খাটো ছেলে, বিশেষত্বহীন দেখতে বেটে খাটো একটা ছেলে। বর্ন টু, কিন্তু আমি জন্মগ্রহণ করেছিলাম টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, লম্বা সুন্দর দেখতে বাবা মায়ের বেটে খাটো বিশেষত্বহীন দেখতে একটি ছেলে ছিলাম আমি। উই লিভড, আমরা বাস করতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের পৈতৃক বাড়িতে, আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে। অ্যানসেস্ট্রাল কথার অর্থ কি? পৈতৃক, ANCESTRAL, অ্যানসেস্ট্রাল বাংলা হচ্ছে পৈতৃক, অর্থাৎ পিতার সূত্রে পাওয়া, পৈতৃক বাড়িতে বসবাস করতাম। হুইচ ওয়াজ বিল্ড, যেটা নির্মাণ করা হয়েছিল, ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, ভালো করে আন্ডারলাইন করবে, এই জায়গাগুলোতে কোশ্চেন আসে। কখন তৈরি করা হয়েছিল? না 19 শতকের মাঝামাঝি সময়ে। তাহলে আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে, যেটা নির্মাণ করা হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস, এটা ছিল একটা সুন্দর বৃহৎ পাকা বাড়ি, PUCCA, পাকা অর্থাৎ ভালোভাবে তৈরি করা, ইট সিমেন্ট দিয়ে তৈরি করা পাকা বাড়ি আমরা বলি, সেটাই, সেই ওয়ার্ডটাই এখানে ইউজ করা হয়েছে। তাহলে আমরা বাস করতাম একটা পৈতৃক বাড়িতে, যেটা নির্মাণ করা হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে, আর এটা ছিল একটা সুন্দর বৃহৎ পাকা বাড়ি। মেড অফ, তৈরি ছিল কি দিয়ে? লাইমস্টোন, চুন সুরকি বা চুনা পাথর দিয়ে, অ্যান্ড ব্রিক, আর ইট দিয়ে। অন দা, কোথায় ছিল এটা? দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, আন্ডারলাইন, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে ছিল এই বাড়িটা। মাই অস্টিয়ার ফাদার, অস্টিয়ার কথার অর্থ কি? AUSTERE, অস্টিয়ার মানে হচ্ছে নীতি সম্পন্ন, নীতি সম্পন্ন। আমার নীতি সম্পন্ন বাবা, যিনি নীতি উপর মান্য করতেন, নীতিকে বিশ্বাস করে চলতেন, আমার নীতি নিবিষ্ট বা নীতি সম্পন্ন বাবা, ইউজ টু অ্যাভয়েড, সর্বদাই এড়িয়ে চলতেন। কি এড়িয়ে চলতেন? না অল ইনএসেনশিয়াল কমফোর্টস,
সমস্ত ইনএসেনশিয়াল কমফোর্টস গুলোকে, ইনএসেনশিয়াল বলতে INESSENTIAL, ইনএসেনশিয়াল বলতে অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়। কমফোর্টস কথার অর্থ কি? কমফোর্টস স্বাচ্ছন্দ্য, স্বাচ্ছন্দ্য। তাহলে আমার বাবা নীতি সম্পন্ন বাবা সমস্ত অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্যগুলোকে এড়িয়ে চলতেন। এন্ড আর কি ছিল? স্বাচ্ছন্দ্যের সাথে সাথে আরো কি ছিল? লাক্সারিজ, LUXURIES, লাক্সারিজ মানে বিলাসিতা, বিলাসিতা, বিলাসিতা। তাহলে আমার বাবা, আমার নীতি সম্পন্ন বাবা সমস্ত অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতাকে এড়িয়ে চলতেন। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিজ, সমস্ত প্রয়োজনীয়তা, নেসেসিটিস এর বাংলা কি? প্রয়োজনীয়তা। সমস্ত প্রয়োজনীয়তা ওয়ার প্রোভাইডেড, যোগান দেওয়া হতো, প্রদান করা হতো, যা কিছু প্রয়োজন হতো সেটা দেওয়া হতো। ফর কিরকম? ইন টার্মস অফ ফুড, সেটা খাদ্য হতে পারে, মেডিসিন অর্থাৎ ঔষধি হতে পারে, অ্যান্ড ক্লোদিং, পোশাক। আমরা বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন কোনটা আমাদের? অন্ন, বস্ত্র, বাসস্থান। এর চেয়ে বিশেষ কিছু চেয়েও লাভ নেই, প্রয়োজন হয় না। আমাদের যা কিছু উপার্জন করি সেটা নিয়ে ওই খাদ্য, বস্ত্র, বাসস্থান এটা হলেই চলে। বিশেষ কিছু চাইলেও কিন্তু আমাদের আসে না, আর বিশেষ কিছু চাইলে আমরা পাইও না। তাহলে জীবন ধারণ করার জন্য এই তিনটি প্রয়োজনীয়তা সেটা কিন্তু এপিজে আব্দুল কালামের ফ্যামিলিতেও প্রদান করা হতো। ফুড, মেডিসিন অর ক্লোদিং। ইনফ্যাক্ট, বস্তুত পক্ষে, আই উড সে, আমি বলতে পারি, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার শৈশবটা ছিল খুব সুরক্ষিত, সিকিউর। কোন দিক থেকে? ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। ভালো করে মনে রাখবে দুটো শব্দ, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, বাস্তবিক রূপে এবং আবেগগত দিক থেকে। বাস্তব রূপে, আবেগগত দিক থেকে, অর্থাৎ ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি আমার যে শৈশবটা ছিল সেটা কিন্তু খুবই সুরক্ষিত একটা শৈশব ছিল। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতাম। সিটিং অন দা, বসে, কোথায় বসে? দ্য ফ্লোর অফ দ্য কিচেন, সাদামাটা পরিবার, সাদামাটা পরিবেশ। রান্নাঘরের মেঝেতে বসে মায়ের সঙ্গে সাধারণত আমি খেতাম। সি উড প্লেস, তিনি বিছিয়ে দিতেন, প্লেস রাখতেন, এ ব্যানানা লিফ বিফোর মি, আমার সামনে একটা কলার পাতা বিছিয়ে দিতেন। অন হুইচ, যেটাতে, সি দেন ল্যাডেল, তারপর তিনি ল্যাডেল করতেন, অর্থাৎ ঢেলে দিতেন হাতা, এক হাতা কি দিতেন? রাইস, ভাত দিতেন। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, সুগন্ধি সাম্বার দিতেন। অ্যারোমেটিক হচ্ছে সুগন্ধি, সাম্বার। এ ভ্যারাইটি অফ সার্ফ, এক ধরনের সার্ফ অর্থাৎ মশলাদার, হোমমেড পিকল, বাড়িতে বানানো আচার। অ্যান্ড এ ডলফ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর একদোলা শুদ্ধ নারকেলের চাটনি ভাতের থালাতে দেওয়া হতো। এই ছিল সাদামাটা শৈশব। দিস ইজ অ্যাবাউট দ্য থিম চাইল্ডহুড ব্যাকগ্রাউন্ড। এটাই আমরা জানলাম কি? শৈশবের পটভূমি। আজকের টেক্সটটা, আজকের গল্পটা এই পর্যন্তই, অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা রিলিভেন্স অফ প্রেয়ার অ্যান্ড সাফারিং সম্পর্কে জানবো। অবশ্যই ভালো করে ভিডিওটা দেখে নেবে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর টেক্সট ভালো করে পড়তে থাকো। সমস্যা লাগলেই আমাকে অবশ্যই ইনফর্ম করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে রিলিভেন্স অফ প্রেয়ার অ্যান্ড সাফারিং এই ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।